তানভীর এবার ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমার কাছে জান্নাত আপুর নাম্বার নেই, ভাইয়ার কাছে আছে। তাছাড়া ভাইয়ার কথা জান্নাত আপু তোকে পড়াতে আসছেন। তুই না পড়তে চাইলে ভাইয়াকে বলিস, ভাইয়া যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এ বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। তোর অন্য কথা থাকলে বল। মেঘের মনের ভিতরে সুপ্ত ক্রোধ যেন মাথা উঠে গেছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গেল। এত বছর তো তানভীর মেঘের সকল সিদ্ধান্ত নিয়েছে, তবে আজ কেন আবির ভাইকে সিদ্ধান্ত নিতে হবে? এটা আমি কোনোভাবে মানতে পারছি না। কিন্তু অষ্টদশী তো জানে না, গত 7 বছর যাবৎ আবিরের সিদ্ধান্তেই তানভীর সব কিছু করেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মেঘ রুমে পায়চারি করছে। আবির ভাইকে কিভাবে বলবে, কি বলবে তাই ভেবে পাচ্ছে না। আজ না আবার থাপ্পড় দিয়ে বসেন। তৎক্ষণাৎ নিজেকে নিজেই সাহস দিয়ে বলল, তুই কি এত দুর্বল নাকি? দীর্ঘ সময় পায়চারি মেঘের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, যা মুক্ত নয় চিকচিক করছে। বুকের সাহস নিয়ে অষ্টদশী নিজের রুম থেকে বেরিয়ে করিডোরের দিকে আবির রুমের দিকে পা বাড়ালো। আবির শার্টে স্লিপ ফোল্ড করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল। হঠাৎ মেঘকে দেখেই সেখানে দাঁড়িয়ে পড়ল। মেঘ এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে আবির ভাইয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। ছাই রঙের একটা শার্ট ইন করে পরা, চোখে সানগ্লাস, ক্রাশ খাওয়ানো সেই লুক দাঁড়িয়ে আছে আবির ভাই। সে তো জানে না এই সুদর্শন লুকে ছোট্ট অষ্টদশীর মনে মণিকোঠায় ব্যথা অনুভব হয়। মেঘের অভিমুখে চাইল আবির। নাকের ডগা জমে থাকা ঘাম যেন আবিরের দৃষ্টি টানছে। মেঘ শান্ত অস্থির নয়নজোড়ার দিকে তাকিয়ে আবির মনে মনে বলল, এই চোখে শুধু আমার সর্বনাশ দেখি। মেঘের অভিব্যক্তি বদলাতে সময় লাগলো না। মাথা নিচু করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, আপনার সাথে আমার কথা আছে। আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে বলল, বল আবির। নিরেট কণ্ঠে বলল, আমি জান্নাত আপুর কাছে পড়ব না। মনের ভিতরে সুপ্ত ক্রোধটা এক নিমিষে প্রকাশ করে ফেলল। মেঘের কথায় আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, কেন? মেঘ তপ্তস্বরে জানালো, ইচ্ছে নেই, তাই পড়ব না। আবির ভুরু কুটিয়ে বিরক্ত নিয়ে বলল, তোর ইচ্ছে তো সব কিছু হবে না, তোকে জান্নাতের কাছে পড়তে হবে। মেঘ আবারও ভিতর ভিতর রাগ ফুঁসছে, গাল দুটা রক্তবর্ণ ধারণ করেছে। অতি রাগে মেঘের গলা স্বর ভেঙে যায়। এবার কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, বললাম তো আমি ওনার কাছ থেকে পড়ব না। আবির দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে ফাজলামো করবি না মেঘ। তোর ভালোর জন্যই জান্নাতকে আনা হয়েছে, আমি তোর খারাপ চাই না। মেঘ সহসা বলে ফেলল, আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না। অন্তরে ক্রোধে যেন এবার মেঘের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। মেঘ বলা কথাটা আবিরের হৃদয়ে লেগেছে। আবির কণ্ঠের দ্বিগুণ ভারী করে বলল, আজ থেকে জান্নাত পড়াতে আসবে, ঠিক মতো পড়াশোনা করবি। কোনো প্রকার নাটক করলে এর ফল ভালো হবে না। কথাটা বলে আবির মেঘকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। মেঘ উঁচু করে গলার স্বর শৃঙ্গে চড়িয়েও জানালো, আমি ওনার কাছে পড়ব না, দরকার হলে আমি বড় আব্বুকে বলবো। আবিরের মেজাজ চরম লেভেলে খারাপ হতো, পায়ে রক্ত যেন মাথায় উঠে গেছে। সেখানে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে হুঙ্কার দিয়ে উঠল, কি বলবি আব্বুকে? জান্নাত পড়াতে পারে না এটা বলবি? জান্নাতের আচার আচরণ খারাপ এটা বলবি? আর তুই যে তোর টিচারকে নিয়ে উল্টোপাল্টা ভাবিস আর বাজে কথা বলিস, সেগুলো আব্বু শুনে সেটা কি ভালো হবে? এই যে তোকে এত ভালোবাসে, এত আদর করে, থাকবে তোর এই ভালোবাসা? মেঘ সহসা মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে অজরে পানি পড়ছে। আবির চোখ মুখ গোটালো, নিজের রাগকে সংযত করার চেষ্টা করলো। রাগ ভারী কণ্ঠে বলল, এই বাড়িতে থাকতে গেলে আমার মসজিদেই তোকে চলতে হবে। কোনো রকম কথা শেষ করে আবির নিজের মতো নিচে চলে গেল। কিছু না খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। পিছন থেকে মালিয়া খান, ইকবাল খান ডেকেছে, কিন্তু আবিরের সেদিকে কোনো হুঁশ নেই। মেঘ করিডোরে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। অতিরিক্ত রাগে মেঘের খুব কান্না পায়। খান বাড়ির নিয়মই যেন এটা। আলী আহমেদ খান আর মোফাজ্জল খানের আদেশে আবির আর তানবীরকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। আবিরের আদেশ শাসন মেঘকে পালন করতে হয়। তানবীর শুধু
মেঘকে না, মিম এবং আদিকেও শাসন করে। তবে আবিরের মিম আর আদির ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আবিরের ধ্যান জ্ঞানে শুধু মেঘ। মেঘ সকাল থেকে কিছু খায়নি। কয়েকবার বন্যাকে কলও করেছে, কিন্তু বন্যা রিসিভ করেনি। দুপুর হয়ে গেছে। মেঘের রুমে জোরে গান চালিয়ে বালিশে মুখ গুজে শুয়ে কাঁদছে। হঠাৎ ফোনে কল বেজে উঠল। মেঘ মুখ তুলে ফোনের দিকে তাকিয়ে দেখল বন্যা কল করেছে। মেঘ ফোন রিসিভ করতেই বন্যা বলে উঠল, কিরে এত কল দিছিস কেন? মেঘের কান্নার শব্দ শুনে বন্যা নিশ্চিন্ত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে বেবি, কাঁদছ কেন? মেঘ কান্নার মাত্রা কমিয়েছে, তবে এখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছে। ক্রোধিত কণ্ঠে মেঘ বলল, আমি এই বাড়িতে আর থাকবো না, চলে যাব বাড়ি ছেড়ে। বন্যা কোমল কণ্ঠে শুধালো, কেন? কে কি বলেছে তোকে? মেঘ কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কেউ কিছু বলেনি। রেজাল্ট দিলে যদি পাশ করতে পারি তাহলে তুই যে যে ভার্সিটিতে আবেদন করবি সবগুলো ভার্সিটিতে আমার আবেদনটা করবি। টাকা আমি দেব, তুই শুধু আবেদন করে দিবি। তারপর পরীক্ষার সময় একসাথে গিয়ে দুজনে পরীক্ষা দেব। বাংলাদেশের যে জায়গাতে চান্স পাবো সেখানেই ভর্তি হবে। তারপরও এই বাড়িতে আমি থাকবো না। বন্যা, সেসব পরে দেখা যাবে, আগে তুই বল হয়েছে কি? মেঘ রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলেন, কি হয়েছে জানিস না? আমি এই বাড়িতে থাকবো না, এটাই মূল কারণ। একবার শুধু কোথাও চান্স পাই, দরকার হলে টিউশন পড়িয়ে আমি পড়াশোনা করব, তারপরও চাকরি করব। আব্বু আম্মুকে আমার কাছে নিয়ে যাব। আব্বু না গেলে শুধু আম্মুকে নিয়ে যাব। তবু আমি এই বাড়িতে থাকবো না। যে যার মতো শুরু নিজের মর্জি আমার উপর চাপিয়ে দেবে। এত বছর সহ্য করেছি, এখন জীবনে আর একটা হিটলারের আবির্ভাব হয়েছে, আবার জীবনটা তছনছ করে দিচ্ছে। উনি যা বলবেন তাই মানতে হবে, যেভাবে বলবেন সেভাবে চলতে হবে। কেন আমি ওনার কথা মেনে চলবো না? তুই আবেদন না করে দিলে বলিস, আমি নিজে নিজেই করব। বাই বাই। একদমে কথাগুলো বলে ফোন কেটে বিছানার পাশে ফোন ফেলে আবারও বালিশ মুখ গুজে কাঁদছে। বন্যা আহাম্মকের মতো বসে রইল। কি এমন হয়েছে যে মেঘ সব ছেড়ে ছুটে চলে যেতে চাইছে? কিছু তার মাথা ঢুকছে না। আবির মেঘের রুমে দরজা দাঁড়িয়ে মেঘের বলা প্রত্যেকটা কথা শুনছে। আবির দাঁত পিষিয়ে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে মেঘের দিকে। আবিরের এক হাতে কাচ্চি প্যাকেট, অন্য হাতে চোখ থেকে খোলা সানগ্লাসটা মুষ্টিবদ্ধ করে চেপে ধরে আছে। সানগ্লাস ভেঙে শুধু হাত কাটার অপেক্ষা। সকালে মেঘকে ছেড়ে অফিসে যাওয়ার পর থেকেই আবিরের মন ছটপট করছিল। কোনোভাবেই কাজে মন বসাতে পারছিল না। বাধ্য হয়ে অফিস থেকে বেরিয়ে জ্যাম পেরিয়ে অষ্টদশীর পছন্দের রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে বাসার দিকে রওনা দিয়েছিল। মেঘ স্পেশাল কিছু রেস্টুরেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে কাচ্চি খায় না। গত সপ্তাহ আবিরের কাজে ব্যস্ততার ফলে সে রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে খাওয়ানোর সময় সুযোগ হয়ে ওঠেনি, তাই আজ সব কাজ ফেলে বেরিয়েছিল। কিন্তু যাকে সে নিজের থেকে বেশি ভালোবাসে সেই অষ্টদশী তাকে ছেড়ে চিরতরে দূরে চলে যাওয়ার প্ল্যান করছে। এটা শুনে যেন আবিরের মাথা আকাশ ভেঙে পড়ছে, হৃদয় কেঁপে উঠছে। নিজের অজান্তেই মনে মনে বলল, এত ঘৃণা করিস আমায়? মেঘের পানে ক্ষিপ্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবির দুপা পিছিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে। ডাইনিং টেবিলের ওপর কাচ্চির বক্স রেখে দ্রুত পায়ে মেন গেট পেরিয়ে চলে যেতে নিল। আদি পেছন থেকে ডেকে উঠল, ভাইয়া। আদির ডাক আবিরের কান পর্যন্ত পৌঁছলো কি না কে জানে। ফিরে দেখল না। আবির অক্ষিযুগল আগ্নেয়গিরির লাভার ন্যায় লাল টুকটুকে হয়ে গেছে। গেট পেরিয়ে বাইকে উঠতে গিয়েই হাতে থাকা সানগ্লাসটা ডাস্টবিনের দিকে ছুঁড়ে ফেলে দেয়। নিজের ভিতর সবটুকু ক্রোধ যেন সানগ্লাসটার উপর ঢেলে দিয়েছে। সানগ্লাস ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। সানগ্লাস ভাঙা অংশের চাপে হাতও কেটেছে 2-3 জায়গায়। এই হাত দিয়ে বাইক স্টার্ট দিয়ে নিজেই অফিসে চলে যায়। অফিসে ঢুকতেই আবির ছুটে আসে, স্যার আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন যে? বউকে সময় দেওয়া শেষ? আবির ক্ষুদ্র আঁকিতে চাইলেও আবিরের দিকে কোনো কথা না বলেই নিজের ক্যাবিনে ঢুকে চেয়ারে চোখ বন্ধ করে বসে পড়ল। রাকিবও পেছন পেছন আবিরের ক্যাবিনে ঢুকল। সহসা চোখ পড়ল আবিরের হাতের দিকে। আতকে উঠে
ছুটে গিয়ে আবিরের হাত ধরে বলো, হাত কাটছিস কীভাবে? আবির হাত সরিয়ে বলো, তুই এখন যা, আমি একটু একা থাকতে চাই। রাকিব আকুল স্বরে জানালো, চলে তো যাবই, আগে বল কি হয়েছে? আবির অবনীলার কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাকিব ভাবুক স্বরে বলল, কিছু একটা তো অবশ্যই হয়েছে। আমি তোর বেস্ট ফ্রেন্ড, এটা ভুলে যাস না। এখন বল কি হয়েছে? মেঘ কিছু করেছে? ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে আছে, নয়ন জোড়া এখনও রক্তবর্ণ হয়ে আছে, বক্ষস্থলে থাকা হৃৎপিণ্ডরা যেন দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে কঠিন স্বরে বলল, আমি ওর জীবনে কাঁটার ন্যায়। আবির নামক কাঁটাটা ওর জীবনে না থাকলে ও হয়তো অনেক বেশি হ্যাপি থাকতো। রাকিব ভুরু কুঁচকে বলল, কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? আবির শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে উত্তর দিল, আমি ঠিক করছি, ওকে ওর মতো থাকতে দেব, ওর ব্যাপারে কোনো কথা বলবো না। রাকিব এবার সশব্দে হেসে উঠল। আবির ভুরু কুঁচকে ক্রোধিত নয়নে চেয়ে রইল। আবিরের সেদিকে হুঁশ নেই, হাসতে হাসতে পেট চেপে ধরেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, অহেতুক হাসিস কেন? রাকিব হাসি যেন থামছে না। আবির কাছ থেকে দূরে গিয়ে বলল, বন্ধু এত কিছু করো যখন প্রেমিকার মন পায় না, তখন আর তার জন্য শুধু একটা গানই গাইতে ইচ্ছে করে। আবির বসা থেকে উঠে দাঁড়াতেই রাকিব হাসতে হাসতে ক্যাবিন থেকে ছুটে বের হয়ে নিজের রুমে চলে গেল। সারাদিনে ব্যস্ততার সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। অফিসে সবাই মোটামুটি চলে গেছে। রাকিবের গার্লফ্রেন্ড কলের পর কল দিচ্ছে। গার্লফ্রেন্ডের নাম রিয়া। আবির দেশ ছেড়ে যাওয়ার পর রাকিবের সঙ্গে একই ভার্সিটিতে ভর্তি হয়েছিল রিয়া। সেই সাথে ধীর ধীর বন্ধুত্ব, তারপর প্রেম। তাদের 2 বছরের রিলেশন চলছে। 4-5 বার কল করার পর রাকিব রিসিভ করে বলে উঠল, কি হয়েছে? এত কল দিচ্ছ কেন? জানো না এই সময় আমি অফিসে থাকি? রিয়ার গলা দিয়ে কথা বের হচ্ছে না। কোনো রকম বলল, আমাকে একটা ইনহেলার আর কিছু ওষুধ কিনে দিয়ে যেতে পারো? রাকিব এবার চিন্তিত স্বরে বলল, কি হয়েছে তোমার? আজকে দুপুর পর্যন্ত বাসায় টুকিটাকি কাজ করেছিলাম, বিকেল থেকে শ্বাসকষ্ট হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে মনে হচ্ছে। রাকিব কণ্ঠ ভারী করে বলো, তুমি জানো না তোমার ডাস্টে অ্যালার্জি? তারপরও কেন যে কাজ করো? আমি এসে কল দিচ্ছি, সাবধানে থাকো, বাই। রাকিব আবিরের ক্যাবিনের সামনে দাঁড়িয়ে বলল, তুই বাসায় কখন যাবি? আবির ল্যাপটপের দিকে তাকে উত্তর দিল, একটু দেরি হবে। কেন? রাকিব বলল, রিয়া অসুস্থ, ওষুধ নিয়ে যেতে হবে। আমি কি চলে যাব? আবির চোখ তুলে চেয়ে বলল, সিরিয়াস কিছু? রাকিব মৃদু হেসে উত্তর দিল, না না, তেমন কিছু না, ও তো সেই একটাই সমস্যা। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, ঠিক আছে তুই যা, কোনো সমস্যা হলে জানাইস। রাকিব হাসি মুখে বলল, তুই কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাস। আবির মাথা নিচু করে চুপচাপ কাজে মনোযোগ দিলেন। অন্যদিকে মেঘের পর্দাতে জান্নাত আপু এসেছে। মেঘের মনের বিরুদ্ধে বাধ্য হয়ে পড়তে বসেছে। জান্নাত আপু কী পড়াচ্ছে তাতে মেঘের কোনো মনোযোগ নেই। একরাশ বিরক্ত নিয়ে শব্দহীন বসে আছে। জান্নাত আপুর দিকে তাকিয়ে দেখল একবার। খুব সাদামাটা একটি মেয়ে। গায়ের রং ধবধবে সাদা না হলেও চেহারা অন্যরকম সৌন্দর্য আছে। বোরখা পরা, সাথে সুন্দর করে হিজাব দিয়েছে। মেঘ মনে মনে ভাবছে, আমি কি ওনার থেকে সুন্দরী না? আমি কি আপনার ভালোবাসা পেতে পারতাম না আবির ভাই? পরদিন নাস্তার টেবিলে প্রত্যেকে উপস্থিত, শুধু আবির ব্যতীত। আদির খাওয়া শেষ হতে আকলিমা খান বললেন, তোর ভাইয়া উঠেছে কিনা দেখে আসতো। আদি দৌড়ে গেল আবিরের রুমের সামনে। আদি বা মিম কেউই আবিরের রুমের ভিতর ঢুকে না, দরজা থেকে ডেকে চলে আসে। আজও আদি দরজা থেকে উকি দিয়ে দেখল, কিন্তু আবির কোথাও নেই। 2 বার ডেকেছে, কিন্তু সাড়া নেই। আদি করিডোর থেকে চিৎকার দিয়ে বলল, ভাইয়া তো রুমে নেই আম্মু। সবাই এবার মুখ চাওয়াচাই করছে। রুমে নেই মানে কি? সকাল থেকে তো বেরি হতে
দেখলাম না। তানভীর গলা উঁচু করে বলল। ছাদে দেখতো আদি। ভাইয়ের কথা মতো ছাদের দিকে গেল, কিন্তু গেটে তালা। আদি পুনরায় তা জানালো। মালিয়া খান চিন্তিত স্বরে বলল, আদি কি রাতে ফিরেনি? মেঘ সহসা বড় আম্মুর দিকে চাইল। এই বাড়ির ছেলেরা কখনোই বাহিরে রাত কাটায় না, যত রাতই হোক বাসায় ফিরে আসে। এটাই খান বাড়ির রুলস। খুব প্রয়োজন হলে আলী আহমেদ খানের থেকে অনুমতি নিয়ে থাকতে হয়। ইকবাল খান সঙ্গে সঙ্গে ফোন বের করে আবিরকে কল দিয়েছে। প্রথমবার রিসিভ হয়নি, দ্বিতীয়বার রিসিভ হতেই ইকবাল খান শুধালো, কোথায় আছিস আবির? ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, অফিসে। ইকবাল খান, তুই বাসায় ফিরিসনি কাল? আবির, না। ইকবাল খান, কেন? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, অফিসে কাজ ছিল। ইকবাল খান তপ্ত স্বরে বলল, ও আচ্ছা, আজ আমাদের অফিসে মিটিং আছে, আসবি না? আবির ভারী কণ্ঠে জানালো, চলে আসবো, এখন রাখছি, কাজ আছে। আলী আহমেদ খান রাগে বলে উঠলেন, দুদিন হয়নি নিজের কোম্পানি খুলেছে, এখনই ব্যস্ততা দেখায়। কই, আমাদের তো রাতে অফিস থেকে কাজ করতে হয়নি কখনো। মালিয়া খানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ছেলেকে বুঝাও, বাইরে থাকাকালীন কি করেছে না করেছে সেসব আমার বাড়িতে চলবে না। ডাইনিং টেবিলে নিস্তব্ধতা ছেয়ে গেছে, কারো মুখে কোনো শব্দ নেই। আলী আহমেদ খান উঠে গিয়েছে। মালিয়া খান ডাইনিংয়ে এসে ইকবাল খানকে শুধালো, আবিরের জন্য কি খাবার দিয়ে দেব? ও তো গতকাল সকালে না খেয়ে বেরিয়েছিল, তারপর থেকে তো আর দেখিনি। আদি ততক্ষণে ডাইনিংয়ের কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলল, গতকাল দুপুরে ভাইয়া আসছিল, আমি ভাইয়াকে ডাকও দিয়েছি, কিন্তু ভাইয়া শুনেনি। তারপর টেবিলে কাচ্চি বিরিয়ানি বক্স রেখে আমি সেটা নিয়ে উপরে আপুদের কাছে চলে গিয়েছিলাম, তাই তোমাদের কাউকে জানাতে মনে নেই। আদির কথা শুনে মেঘ বিড়বিড় করে বলল, কাচ্চি বিরিয়ানি আবির ভাই আনছিল? আগে জানলে ওনার আনা খাবার খাইতাম না। নিজের ইচ্ছে মতো মারবেন, ঝাড়বেন, আবার মন চাইলে খাবার এনে খাওয়াবেন, আর আমি সব ভুলে যাব? এমন মেয়ে আমি না। ইকবাল খান বললেন, বড় ভাবি, আপনি খাবার দিয়ে দেন, আবির অফিসে আসলে খেয়ে যাবেন। রাত 10টার দিকে আবির বাসায় ফিরেছে। ততক্ষণে 3 কর্তী ব্যতীত সকলের খাওয়া শেষ। আবির ফ্রেশ হয়ে মা কাকিয়াদের সাথে খেতে বসেছে। এই যে মা, মামুনি আর কাকিয়া এত প্রশ্ন করছে, আবির নিশারায় সব শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। কোনো রকম খাবার শেষ করে রুমে চলে এসেছে। সময় চলছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেছে 10 দিন। আবির আর মেঘের দেখা হলেও কেউ কারোর সাথে কথা বলা হয়নি। আবিরের খাবার টেবিলের একসাথে বসলেও মেঘের দিকে একেবারের জন্য তাকায় না। মেঘ ঠিকই 2-1 বার তাকিয়ে দেখে, কিন্তু আবির যেন নিজেকে শক্ত আবরণে আবদ্ধ করে রেখেছেন। বুকের ওপর পাথর চাপা দিয়ে দিন কাটাচ্ছে। আবির যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ নিজের রুমে দরজা বন্ধ করে রাখে। মেঘও নিজের মতো খেতেছে। মিম আর আদির সাথে আড্ডা দিচ্ছে। জান্নাত আপু পড়িয়ে যাচ্ছে, কোচিং থাকলে কোচিংয়ে যাচ্ছে, বাসায় এসে পড়াশোনা করছে, সবই নিজের মতো করছে। শুধু মাঝে মাঝে ভাবে, আবির ভাইয়ের কি কিছু হয়েছে? আজ মেঘের এইচএসসির রেজাল্ট পাবলিশড হবে। সকাল থেকে না খেয়ে বসে আছে মেয়েটা। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসে চলে গেছে। ইকবাল খান কোনো এক দরকারে আদির স্কুলে গিয়েছেন। আবির সকাল সকাল অফিস যেন বেরিয়ে গেছে। আবিরের কিছুক্ষণ পর তানবীরও বেরিয়েছেন। ঘণ্টাখানেক পর রেজাল্ট পাবলিশড হয়েছে। মাহদিবা খান মেঘের গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। খান বাড়িতে খুশির আমেজ ভরে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই মোজাম্মেল খান আর আলী আহমেদ খান মিষ্টি নিয়ে বাসায় হাজির হয়েছেন। ইকবাল খানও আদিকে দিয়ে ফেরার পথে কয়েক কেজি মিষ্টি নিয়ে এসেছেন। আবির পর মেঘই পড়াশোনার খান বাড়ির মুখ উজ্জ্বল করেছে। মাঝখানে তানবীর, জিপিএ 4,
রেজাল্ট নিয়ে এইচএসসি পাশ করেছেন। মালিহা খান ছেলেকে কল দিচ্ছে, কিন্তু আবির কল ধরছে না। তানবীরকেও কল দিয়েছেন, কিন্তু ব্যস্ত বলছে। বাড়িতে এত আনন্দ, কিন্তু দু ভাই যেন নিরুদ্দেশ। বেশ কিছুক্ষণ পর আবির আর তানবীর বাসায় ফিরেছে। তানবীর একটা র্যাপিংয়ে করা বক্স মেঘের হাতে দিয়ে হাসি মুখে বলল, কনগ্রেচুলেশন মাই ডিয়ার বুনু। মেঘ একগাল হেসে জানালো, থ্যাংক ইউ ভাইয়া। আবির কোনো দিকে না তাকিয়ে নিঃশব্দে দীর্ঘপা ফেলে নিজের রুমে চলে গেল। মেঘ আবিরের দিকে চেয়ে মনে মনে বলল, একটা মানুষ এতটা হৃদয়হীন হয়ে থাকে কি করে? সামান্য একটা কনগ্রেস শব্দটি কি বলা যেত না? তানবীর মেঘের জন্য স্পেশাল রসমালাই নিয়ে এসেছে। মেঘ তানবীরকে কয়েক পিস খাইয়ে বক্স নিয়ে দৌড়ে গিয়ে ডাইনিংয়ে বসে খাচ্ছে, যেন অন্য কেউ ভাগ না বসায়। তানবীর নিজের রুমে ফ্রেশ হয়ে চলে গেছে। 20 মিনিটের মধ্যে আবির অফিসের জন্য রেডি হয়ে বের হচ্ছে। আবিরের পিছন পিছন তানবীর নামছে। মালিহা খান আবিরকে ডেকে বলল, এই সময় আবার কোথায় যাচ্ছিস? আবির ভারী কণ্ঠে বলল, অফিসে কাজ আছে। মালিহা খান আবারও বললেন, মিষ্টি খেয়ে যা। আবির কণ্ঠে দ্বিগুণ ভারী করে বলল, সময় নেই। মেঘ তখনও ডাইনিংয়ে চেয়ার বসে আছে। আবির ভাইয়ের কাঠখোট্টার জবাবে অষ্টাদশীর মনে খারাপ হলো। মনে মনে ভাবল, সত্যি কি আপনার সময় নেই, নাকি আমার রেজাল্টের মিষ্টি আপনি খেতে চান না? আবির চলে যাচ্ছে। হালিমা খান আবিরের যাওয়ার দিকে চেয়ে পুনরায় সিঁড়িতে থাকা তানবীরের পানে তাকিয়ে চিন্তিত স্বরে বললেন, আমি আরও ভাবলাম বোনের রেজাল্টে খুশিতে তোরা দু ভাই মিলে এলাকায় মিষ্টি দিয়ে আসবি। তানবীর মৃদু হেসে প্রশ্ন করল, এক বাড়িতে কতবার মিষ্টি দিতে হবে? হালিমা খান ছেলের কথা মানে বুঝল না। কপাল কুঁচকে বলল, মিষ্টি তো দেওয়া হয়নি এখনও। তানবীর হাসি মুখে জানালো, ভাইয়ার আমি এলাকায় সব বাড়িতে মিষ্টি দিয়ে বাসায় এসেছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে ভাইয়ার অভিমুখে তাকাচ্ছেন। অষ্টদশী চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। 10 দিনের রাগ যেন 10 সেকেন্ডে হাওয়া হয়ে গেছে। প্রিয় মানুষ বরাবরই প্রিয় থাকে, মাঝে মাঝে শুধু অভিমানের চাদরে ঢেকে যায়। মেঘ বিড়বিড় করে বলল, আমি কি ঠিক শুনেছি আবির ভাই আমার রেজাল্টে খুশি হয়ে এলাকায় মিষ্টি খাওয়াইয়েছেন? তাহলে বাসায় এমন মুড নিয়েছিলেন কেন? একটা মিষ্টি মুখে দিলেন না, কিন্তু কেন? উনি কি কোনো বিষয় রেগে আছেন? মেঘে পাশাপাশি সবাই যেন অবাক চোখে তাকিয়ে তানবীরের দিকে। তানবীর কথা আকলিমা খান ভুরু কুঁচকে বলল, আমাদেরকে জানালে কি এমন হতো শুনি? আবির বা তুই কেউ তো বলতে পারতি। তানবীর হাসি মুখে উত্তর দিল, ভাইয়া লোক দেখানো কাজ পছন্দ করে না, জানোই তো। তাছাড়া আমি তো এখন বললামই তোমাদের। মোজাম্মেল খান আবিরের এমন কাণ্ডে খুশি হয়ে বলল, যাক, বড় ভাইয়ের দায়িত্ব পালনে আবি অবহেলা করেনি, এটাই তো দরকার। আব্বুর মুখে এমন কথা শুনে মেঘের মুখটা মলিন হয়ে গেল। আবির ভাইকে তো সে বড় ভাই হিসেবে ভাবেইনি কখনো। আবির ভাই হলো ক্রাশ, না হলে বাস, ভাইঠাই কিছু না। রাত 10টার দিকে আবির ফিরেছে। মেঘ তখন পড়ছিল। আবির রাতে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলছে। কিছুক্ষণ পর মেঘ নিচে আসতেই আকলিমা খান বলে উঠল, কিরে, আবিরকে মিষ্টি দিলি না? মেঘ আশ্চর্য নয়নে চেয়ে বলল, তোমরা দেওনি কেন? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জানালো, আমরা তো বলেছি, ও তো খাবে না বলে চলে গেছে। তুই একটু নিয়ে যা, তুই বললে যদি খায়। একটা প্লেটে কয়েকটা মিষ্টি নিয়ে মেঘ গুটি গুটি পায়ে করিডোর পেরিয়ে আবির ভাইয়ের রুমের সামনে হাজির হলো। এক হাতে দরজা ধাক্কা দিতে বুঝতে পারল ভিতর থেকে দরজা বন্ধ। দরজা বন্ধ দেখে মেঘের খটকা লাগলো। আবির ভাই আসার পর থেকেই কখনোই দরজা বন্ধ করে ঘুমায় না, তাহলে ইদানিং দরজা বন্ধ করে রাখেন কেন? রুমের ভিতর কম সাউন্ডে গান বাজতেছে। মেঘ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। মেঘ উষ্ট উল্টে বিড়বিড় করে বলো, আবির ভাই এত কষ্টের গান শুনছে কেন? ব্যাপার কি? মেঘ দরজা টোকা দিয়ে আস্তে করে ডাকলো, আবির ভাই। ভেতর থেকে কোনো জবাব না আসায় মেঘ উচ্চস্বরে আবার ডাকলো, আবির ভাই।
সহসা গান বন্ধ হয়ে গেল। সিগারেট হাতে দরজা খুলে দিল আবির। পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, কপালে আর নাকের ঘামের বিন্দু বিন্দু পানি জমে আছে, সাথে ঘামে জপজপে পুরো শরীর। আগোছালো চুল শ্যামবর্ণের, মুখশ্রী মলিন হয়ে আছে। নিরেট কণ্ঠে বলো, কিছু বলবি? আবির ভাইয়ের হাতে দ্বিতীয়বারের মতো সিগারেট দেখে মেঘে হৃদয় চূর্ণ বিচূর্ণ হলো। হাজার রাগ অভিমান থাকুক, তারপর আবির ভাইয়ের প্রতি মেঘের সুপ্ত ভালোবাসা এখনও বর্তমান। মেঘ আর্তনাদ করে বলল, আপনি আবারও সিগারেট খাচ্ছেন? আবির গম্ভীর কণ্ঠে শুধালো, তাতে তোর কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে শীতল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। আবির কপাল কুঁচকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কী সমস্যা? প্রশ্ন করে দরজা থেকে সরে বিছানার পাশে বসে সিগারেট ঠোঁটে ধরে আকস্মাৎ মেঘ দ্রুত পায়ে আবিরের কাছে গিয়ে মুখ থেকে সিগারেট টেনে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে জবাব দিল, আপনি সিগারেট খান, এটা আমার সমস্যা। আবির আশ্চর্য নয়নে চেয়ে রইল অষ্টদশী লালিত মুখবিবরে অভিমুখে। মেঘ রাগে ফুঁসছে আর ঘন ঘন শ্বাস ছাড়ছে, আবার মনে মনে ভীত হচ্ছে। আবির ভাই যদি মারেন? তৎক্ষণাৎ নিজেকে সাহস দিল, মারলে মারবে, কিন্তু ওনাকে সিগারেট খেতে আমি দেখতে পারবো না। আবির ভাইয়ের কণ্ঠে শুধালো, কেন আসছিলি? মেঘের মাথা থেকে ওইসব চিন্তা সরে গেছে, তবু কিছুটা চিন্তিত স্বরে বলল, আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমি মিষ্টি খাবো না, নিয়ে যা। মেঘ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কেন খাবেন না? আমার রেজাল্ট কি আপনি খুশি না? আবির নিস্তব্ধ হয়ে ফ্লোরে পড়ে থাকা আধখানা সিগারেট পানে চেয়ে আছে। মেঘ পুনরায় বলল, কিছু বলছেন না যে? আবির গভীর কণ্ঠে উত্তর দিল, তুই খুশি থাকলেই হলো, আমার খুশিতে কি আসে যায়? আবিরের নিরুদ্বেগ কণ্ঠে বলার কথা মেঘের মনে কেমন যেন খটকা লাগলো। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আবির ভাই, আপনি কি আমার উপর কোনো কারণে রেগে আছেন? আচ্ছা মেঘ, আমি যদি দেশে ছেড়ে একেবারে চলে যাই, তাহলে তো তুই এই বাড়িতে আনন্দে থাকতে পারবি, তাই না? মেঘ আশ্চর্য নয়নে চাইল আবির ভাইয়ের দিকে। বুকের ভিতর হৃৎপিণ্ড ভয়ঙ্করভাবে কাঁপছে। এই 1.5 মাসে আবির ভাইয়ের অষ্টদশী হৃদয় সবটুকু জায়গা জুড়ে অবস্থান করছেন। আবির ভাই দেশ ছেড়ে চলে যাবে, এই কথা কোনোভাবে মানতে পারছে না মেঘ। মেঘের সিক্ত নয়নজোড়া আবির ভাইয়ের প্রতি এক সমুদ্র ভালোবাসা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। কণ্ঠ খাদে নামিয়ে মেঘ বলো, আপনি কেন চলে যাবেন? আবির রাশভারী কণ্ঠে বলো, যদি সত্যি সত্যি এমন হয় যে আমি চলে গেলে তুই বাড়ি ছেড়ে যাবি না, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যাব, তবুও তুই ভালো থাকিস আর এই বাড়ি রাজকন্যা হয়ে থাকিস সারা জীবন। মেঘের সমস্ত আকাশ ঘুরছে। আবির ভাই এত কঠিন কথা কেন বলছেন? তার মানে খুঁজে পাচ্ছেন অষ্টদশী। অনেক ভাবনার পর মনে পড়ল 10 দিন আগের ঘটনা। মনে মনে ভাবল, তাহলে কি বন্যার সাথে বলা কথাগুলো আবির ভাই শুনে ফেলেছিল? মেঘ বেশ খানিকক্ষণ সময় নীরব থেকে শান্ত কণ্ঠে বলল, আসলে ওই দিন আমার খুব রাগ উঠছিল, জান্নাত আপুর কাছে পড়তে চাইনি। তবুও আবির কণ্ঠে দ্বিগুণ ভারী করে বলল, জান্নাত পড়াতে না পারলে আমি আনতাম না। কেন জান্নাতকে এনেছি? কেন তোকে জান্নাতের কাছে পড়াতে জোর করছি সবটা জানতে পারবি, শুধু একটু ধৈর্য রাখ আর পড়াশোনা কর মন দিয়ে। আর নতুন টিউটর আনলে তোর মানিয়ে নিতে সময় লাগবে, এখন তোর হাতে এত সময় নেই। একটা কথা মাথায় রাখিস, আর যাই হোক আমি তোর খারাপ চাই না, এইটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারিস। প্রথম কথাগুলো ভারী স্বরে বলল, শেষ কথাগুলো শীতল কণ্ঠে বলল আবির। মেঘ মনে মনে ভাবল, সত্যি তো, জান্নাত আপু পড়ানোতে তো কোনো সমস্যা নেই, ওনাদের মধ্যে যাই থাকুক তাতে আমার কি। মেঘ ছোট করে বলল, সরি আবির ভাই, আর এমন করব না। আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে উত্তর দিল, সমস্যা নেই, এখন যা তুই। মেঘ চিবুক নামিয়ে অভিমানী স্বরে বলল, আপনি মিষ্টি না খেলে আমি যাব না। আবির নিকেট কণ্ঠে বলল, বললাম তো খাবো না, তুই যা। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, বললাম তো যাব না, একটা খান। আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। কিছু বলার আগে মেঘ আহ্লাদি কণ্ঠে বলে উঠল, প্লিজ ভাইয়া।
সঙ্গে সঙ্গে আবিরের অভিব্যক্তি বদলে গেল। মুচকি হেসে বলল, ঠিক আছে দে। আবির ভাইয়ের হাসিতে মেঘ গলে পানি হয়ে গেল। রোমান্টিক মুডে বলল, আমি খাইয়ে দেই মিষ্টি। আবির মৃদু হেসে জানালো, ঠিক আছে। মেঘ মিষ্টির প্লেট নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়ালো। আবির ভাইয়ের শরীর থেকে আসা পুরুষালিত গন্ধে মেঘের সর্বাঙ্গে ঝাঁকুনি দিল। আবির ভাইয়ের কাছাকাছি এসে মেঘ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। 10 দিনের রাগ, অভিযোগ, অভিমানের যেন নিমিষেই বিলীন হয়ে গেছে। আবির ভাই মানেই এক প্রকার নেশা। কাছে আসলে অষ্টদশী সেই নেশায় আসক্ত হতে বাধ্য। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা ক্ষণে ক্ষণে বাড়িয়ে যাচ্ছে। মেঘ ধীর হস্তে কাটা চামিচ একটা মিষ্টি তুলে আবির ভাইয়ের মুখের সামনে ধরল। আবিরও চুপচাপ খেয়ে নিল। মিষ্টি খেয়ে আবির থমথমে কণ্ঠে শুধাল, আরেকটা কি খেতে হবে? মেঘ সঙ্গে সঙ্গে উপর নিচ মাথা নাড়ালো। আবির মনে মনে বলল, তোর এই পাগলামি যেন সারা জীবন থাকে। মেঘ আরেকটা মিষ্টি এগিয়ে দিল আবির ভাইয়ের মুখের কাছে। আবির দ্বিতীয় মিষ্টি শেষ করে ছোট করে বলল, বস এখন। মেঘ সঙ্গে সঙ্গে বিছানার পাশে বসলেন। আবির একটা মিষ্টি কেটে অর্ধেকটা মেঘের মুখে দিল। মেঘ যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। আবির ভাই তাকে মিষ্টি খাওয়াচ্ছেন। মেঘ চুপচাপ মিষ্টিটা খেয়ে নিল। আবির দ্বিতীয়বার কিছুটা মিষ্টি মেঘের মুখের সামনে ধরে বলল, দুবার না খাইলে তো তুই আবার পানিতে পড়ে যাবি, নে হা কর। মেঘ মিষ্টি মুখে দিয়ে একগাল হাসল। মিষ্টি খেয়ে মেঘ শান্ত স্বরে ডাকল, আবির ভাই। আবির দৃষ্টি মেঘের মুখ বরাবর নিয়ে মধুসূর কণ্ঠে উত্তর দিল, হুম। সেই দরদ ঢালা কণ্ঠে বলে, হুম। এটা অষ্টদশীর মনের ভিতর উতাল পাতাল ঢেউ সৃষ্টি করেছে। এই হুম তো মিশে আছে সীমাহীন ভালোবাসা। আবিরের দৃষ্টি অষ্টদশীর মুখমণ্ডলে ডাগর ডাগর আঁখিতে দীর্ঘ মনোযোগ দিয়ে চাইল। গভীর নলকূপের ন্যায় বিমোহিত সেই নয়নজোড়া আবিরকে স্থির থাকতে দিচ্ছে না। আবির চাইলেও নিজেকে শক্ত খোলসের আবদ্ধ রাখতে পারছে না। দৃষ্টিতে নামিয়ে নিল ফ্লোরে। মেঘ ঢোক গেলে নিজেকে কন্ট্রোল করে শান্ত আঁখিতে আবির ভাইয়ের দিকে চেয়ে বলল, একটা কথা বলবো? আবির নিচ দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, বল। মেঘ ভীতস্বরে প্রশ্ন করল, যদি বলি আপনি আর সিগারেট খাবেন না, তাহলে কি আপনি খাবেন? আবিরের ঠোঁট কিছুটা প্রশস্ত হলো। দৃষ্টি তখনও ফ্লোরে। মনে মনে বলল, তুই বললে হাসি মুখে জীবনটা দিতে রাজি, সেখানে সিগারেট আর এমন কি? আজ এই মুহূর্ত থেকে আমি সিগারেট ছাড়লাম, আর কোনো দিন ছুঁয়ে দেখব না, প্রমিস। মেঘ আস্তে করে বলল, কি হলো? আবির মেঘের দিকে আর চোখে চেয়ে বলল, ঠিক আছে, চেষ্টা করব। এইটুকু মেঘ মহা খুশি না যে করেনি সেই অনেক। মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে সাহস নিয়ে বলল, আরেকটা কথা জিজ্ঞেস করি? আবির ঠান্ডা কণ্ঠে বল। মেঘ ঢোক গেলে শীতল কণ্ঠে প্রশ্ন করল, চুল দাড়ি বড় হয়েছে, কাটান না কেন? মেঘে এমন প্রশ্নে আবির মূর্খত্ব হয়ে গেল। মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, কেন? এভাবে ভালো লাগে না? মেঘ মিষ্টি প্লেট হাতে নিয়ে চুপচাপ উঠে দরজা পর্যন্ত গিয়ে পিছনে তাকিয়ে বলল, আপনাকে সবভাবে ভালো লাগে, তবে এখন আপনার ড্রেসিং লুকটা মিসিং। কথাটা বলেই করিডোর দিয়ে অন্তহীন ছুটে নিজের রুমে চলে গেল। আবির দরজার দিকে চেয়ে নিঃশব্দে হাসছে।